কতগুলো বলে ছেলেটি বাঁকা হেসে রায়ের হাত ধরার জন্য হাত বাড়াতেই রায় নিজের হাতে থাকা সেলফোনটি ছেলেটির নাক বাড়িয়ে ছুঁড়ে মারল। রায়ের হঠাৎ আক্রমণে ছেলেটি নাক ধরে আর্তনাদ করে দু কদম পিছিয়ে যেতেই রায় তড়িঘড়ি করে সামনে পড়ে থাকা ভাঙা ইটটা হাতে তুলে নিল। ছেলেটি নাক ডলতে ডলতে বলল, কি করলে এটা? রায় দু কদম পিছিয়ে বলল, এখন তো শুধু নাক ফাটিয়েছি, দ্বিতীয়বার আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে মাথা ফাটাবো। ছেলেটি অবাক হয়ে বলল, একটু আগে না ভয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিলে, মুহূর্তের মধ্যে এত সাহস কোথা পেলে? একজন বৃদ্ধ হয়ে লোক মেয়েদের রূপ নাকি আকাশের মতো রং পাল্টায়। রায় রেগে কিছু বলার আগেই রায়ের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে দ্রুত ফাইজা নেমে এলো। ফাইজাকে দেখেই যেন রায়ের কলিজায় পানি চলে এলো। রায় নিজের হাতে থাকা ভাঙা ইটটা ছেলেটার পায়ে ছুঁড়ে মেয়ে দৌড়ে গিয়ে ফাইজাকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ফাইজাও রায়কে আগলে ধরে চোখের পানি ছেড়ে দিল। রায়ের রুমের কোনো জিনিস তার জায়গা মতো নেই, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। ফ্লোরের জায়গায় জায়গায় কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রায়ের রুমের এক কোণে ফাহাদ রণমূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাহাদের ডান হাত দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খবর নেই। সে তার সামনে পড়ে থাকা রায়ের একটা ছবির দিকে রক্ত চোখ করে তাকিয়ে রয়েছে। ফাহাদ রায়ের ছবিটা হাতে তুলে নিয়ে বিড়বিড় করে বলল, ভালো করিসনি পাখি, কাজটা কিন্তু মোটে ভালো করিসনি। আবার খাঁচা থেকে উড়ে পালানোর চেষ্টা করলে বড্ড ভুল করেছিস। উড়ে আর যাবি কোথায় বল? একদিন ঠিক তো তোকে খাঁচায় বন্দি হতেই হবে, তখন বুঝবি এই ফাহাদকে চিনিস। হাত মুখ বাঁধা অবস্থায় চেয়ারে বসে রয়েছে রায়, হাতের মধ্যে ছোট্ট একটা ছুরি নিয়ে। তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে ফাহাদ। ফাহাদ ছুরিটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলল, এটা দিয়ে কি করবো জান পাখি? ভাবছি এটা দিয়ে তোমার পাখা কাটবো। কথাটা বলেই ফাহাদ রায়ের দিকে অগ্নি দৃষ্টি করে তাকালো। ফাহাদ রায়ের ভীতু চেহারা দেখে কোমল কণ্ঠে বলল, তুমি কি ভয় পাচ্ছ পাখি? আরে ভয় পাবার কি আছে? তোমার কি পাখা আছে বলো, যে আমি তোমাকে পাখা কাটবো? পাখা থাকলে তো তুমি উড়ে যেতে চাইছো, তাই না? আচ্ছা, তাহলে এটা দিয়ে কি করবো? পাখা নেই তো কি হয়েছে বলো, তোমার তো পা আছে, যেটা দিয়ে তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াও। এটা দিয়ে তাহলে তোমার পাটা কাটি, যাতে তুমি আমার কাছ থেকে পালাতে না পারো। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে ফাহাদ রায় এর পায়ের পাতার উপর ছুরি চালিয়ে দিল। সাথে সাথে গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ল। ব্যথায় রায়ের চোখে পানি চলে এলো। ফাহাদ রায়ের কাটা পা নিজের হাত দিয়ে চেপে ধরে ফিস ফিস করে বলল, কান্না বন্ধ করো পাখি, কান্না করছো কেন? পা ব্যথা করছে? জানো, আমারও পা ব্যথা করে, ঠিক এই খানটায়। রক্তাক্ত হাত দিয়ে নিচের বুকের বাম পাশে চেপে ধরে এই খানটায় না অনেক ব্যথা করে। যখন তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াও, আমায় কেন তো ভয় পাও তুমি? কি করেছি আমি? তুমি জানো না, তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়ালে আমার কষ্ট, ভীষণ কষ্ট হয়। তারপরেও কেন পালিয়ে বেড়াস তুই? হ্যান্সার মি। কথাটা বলে ফাহাদ হাতে থাকা ছুরিটি দেয়ালের দিকে ছুঁড়ে মারল। ফাহাদ দু হাতে নিজের চুল টেনে ধরে পাগলের মতো আচরণ করতে লাগলো। রাই ফাহাদের এমন আচরণ দেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, সাথে ভয় ঠকঠক করে কাঁপছে। ফাহাদ রায়ের গাল চেপে ধরে বলল, এই কান্না বন্ধ কর, তোর ওই মায়াবী চোখের পানি আমার একদম সহ্য হয় না। বল, আর কখনো আমার থেকে পালাবি? বল, পালাবি না? শেষের কথাটা ফাহাদ চেঁচিয়ে বলল। রায় ভয়ে ভয়ে উপর নিচে মাথা নাড়িয়ে না বলল। সাথে সাথে ফাহাদের মুখে হাসির রেখা ফুটে উঠল। ফাহাদ তার লোকের কথা শুনে ভাবনার জগৎ থেকে ফিরে এলো। চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, সেবার শাস্তিটা কম হয়ে গেছিল, তাই না বাকি? তাই তো এত তাড়াতাড়ি ভুলে গেল। এবার এমন শাস্তির ব্যবস্থা করব যা তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। ব্যথায় কাতর হয়ে পা ধরে বসে রয়েছে ছেলেটি। ব্যথায় তার জান যায় যায় অবস্থা। রায় ইট ছোড়াতে ইট পায়ের বৃদ্ধার নখে লেগে অনেকটা থেতলে ভেতরে রক্ত যেমন বেঁধে গেল। ছেলেটির পাশে কোমরে হাত রেখে ছেলেটার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রয়েছে ফাইজা। রাইজু,
ইটটা পায়ে না মেরে এই হায়দারামের মাথায় মারলি না কেন? তাহলে এর সব বাদরামি মাথা থেকে বের হয়ে যেত। ফাইজার রাগী গলার কথা শুনে ছেলেটি ফাইজার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, ফাইজা, তুমি এইভাবে বলতে পারলে? ছেলেটির কথা শুনে ফাইজা তেজি গলায় বলে উঠল, বলতে পারলাম দেখেই তো বললাম, মাথা মোটা কাণ্ডজ্ঞানহীন লোক একটা। ছেলেটি অবাক কণ্ঠে বলল, আমি কি করেছি? ফাইজা ধমক দিয়ে বলল, চুপ, একটাও কথা না। আসছে আমার সাধু মানুষ, সে কি করেছে বলতে। তিহান, তুমি কি গো? হ্যাঁ, না মানে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই নাকি? মেয়েটা কোন অবস্থা থেকে এখানে এসেছে সেটা তুমি জানো, তারপরেও কেন তুমি মেয়েটার সাথে মজা করতে গেছো? সেদিনের ভার্সিটিতে তোমার ওই মজার ফলে আজ মেয়েটার এই দশা, তারপরেও তুমি কিভাবে আজ আবার এর সাথে মজা করো? ফাইজার বকা খেয়ে তিহান মাথা নিচু করে বসে রইল। তখন মজা করার সময় মাথায় কিছু না এলেও এখন সে ঠিক বুঝতে পারছে ওই রকম একটা পরিস্থিতির মধ্যে রায়ের সাথে মজা করাটা ঠিক হয়নি। ফাইজার কোনো কথাই যেন রায়ের মাথায় ঢুকছে না। রায় অবাক কণ্ঠে বলল, ফাইজু, উনি? রাইজু, এই হাদারামের গলায় বাবা আমায় ঝুলিয়েছে। আমি বুঝি না কি দেখে বাবা একে পছন্দ করেছে, সারাক্ষণ শুধু এর মাথায় দুষ্টুমি ঘোরে। রায় ফাইজার দিকে গোল গোল চোখ করে বলল, মানে এর সাথেই? ফাইজা কপাল চাপড়ে বলল, হ্যাঁ রে বোন, হ্যাঁ, এই হাদারামই আমার বর, মিস্টার তিহান হাদারাম। আমার আসতে দেরি হবে দেখে একে পাঠিয়েছিলাম। কে জানতো যে এ তোকে ভরসা দেবার বদলে উল্টে তোকে আরো ভয় দেখাবে। তিহান ফাইজার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, এইভাবে আমার সুইট শালের সামনে আমার বকা দিও না বো। যা বলার পরে বাসায় গিয়ে বলো আমায়। আমারও তো একটা মান সম্মান আছে, বলো, তা কি এইভাবে নষ্ট করা ঠিক? তিহানের কথাগুলো যেন ফাইজার রাগ বাড়ানোর জন্য আগুনে ঘি ঢালার মতো ছিল। ফাইজা তিহানের মাথার চুল টানতে টানতে বলল, তোর মান সম্মানকে আজ আমি হত্যা করব। দোষ করে আবার বড় বড় কথা। আজ তোর মাথার সব ভূত আমি তাড়াবো, সাথে তোর মান সম্মানও। তিহান ফাইজার হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না কিছুতেই। ফাইজা নিজের সব রাগ তিহানের চুলের উপর ঝাড়ছে। এমনিতে রায়ের শরীর ক্লান্ত, তার উপরে ফাইজার কাজে রায়ের মাথা ভন ভন করে ঘুরছে। রায় নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে পারলো না। রায় মাথা ঘুরে নিচে পড়ে যাবার আগেই একজোড়া শক্ত হাত রায়কে আগলে ধরল। ফাইজা, তিহানটা তো গাধা, কোনো কমন সেন্স নেই। তার সাথে তুমিও কি জ্ঞানহীন হয়ে গেছো? তীব্র গম্ভীর কথা শুনে ফাইজা পেছন দিকে তাকাতেই দেখে তীব্র রায়কে ধরে দাঁড়িয়ে রয়েছে। ফাইজা দৌড়ে রায়ের সামনে গিয়ে রায়ের গালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলল, রাইজু, রাইজু, কথা বলছিস না কেন? ভাইয়া, কি হয়েছে ওর? ফাইজা, শান্ত হও। অতিরিক্ত স্ট্রেস থেকে হয়তো সেন্সলেস হয়ে গেছে। তিহান দাঁত কেলিয়ে হেসে বলল, क्या बात है ভাই, তুই দেখি হিরোর মতো আমার শালিকা জ্ঞান হারিয়ে যাওয়ার আগেই নিজের বক্ষ পিঞ্জরে আগলে নিয়েছিস। আই প্রাউড ভাই, আই প্রাউড। তীব্র তিহানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে কোনো কথা না বলে রায়কে পাঁজা কোড়া করে তুলে গাড়িতে শুয়ে দিল। খানবাড়ির ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ফরিদ খান, তীব্রর বাবা, সোফার পায়ের উপর পা রেখে গম্ভীর হয়ে বসে রয়েছে। তার পাশে কাচুমাচু করে বসে রয়েছে ফারুক খান আর তার স্ত্রী মুনিয়া বেগম। তিহানের বাবা মা। মুনিয়া বেগম মনে মনে দোয়া দরুদ পড়ছে আর আল্লাহকে ডাকছে। ঘড়ির কাঁটা 12টার ঘরে যেতেই ফরিদ খান গম্ভীর গলায় বলল, ছোট বৌমা, কোথায় তোমার বড় ছেলে? রাত 12টা বেজে গেছে, এখনো বাড়ি ফিরেনি কেন? কোনো ভদ্র ঘরের ছেলেরা কি এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে? মুনিয়া বেগম কাচুমাচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে দাদা, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তীব্র আমায় বলেছিল আজ ওর ফ্রেন্ডের সাথে একটা পার্টি আছে।
হয়তো সেখানে গেছে, তাই ফিরতে একটু দেরি হচ্ছে। আপনি চিন্তা করবেন না দাদা, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি সবটা দেখে নেব। আপনার কষ্ট করে জেগে থাকতে হবে না। সমস্যা নেই, আমিও দেখি আমার গুণধর ছেলে বাড়িতে কখন ফিরে। ফারুক, তিহান আর বৌমা কোথায়? আসার পর থেকে যে একবার ওদের দেখলাম না। ফরিদ খানের কথা শুনে ফারুক খান শুকনো ঢোক গিলে বলল। দাদা ওরা তো ফারুক খানকে পুরো কথা শেষ করতে না দিয়ে মুনিয়া বেগম ফোরন কেটে পড়ল। আসলে দাদা হয়েছে কি, বৌমার শরীরটা বেশ ভালো না, তাই ওরা দুজন আগেই ডিনার করে শুয়ে পড়েছে, তাই আপনি তাদেরকে দেখেননি। ফরিদ খান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ফারুক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার লাগাম ছাড়া ছেলেটাকে ঘরবন্দি করার জন্য সবচেয়ে বড় উপায় হলো ওর বিয়ে। ছোট বৌমা, তুমি ওকে ছোট থেকে মায়ের আদর দিয়ে লালন পালন করেছ, কখনো মায়ের অভাব বুঝতে দাওনি। তাই কথাটা ওকে জানানোর আগে তোমায় জানাচ্ছি। আমি রুমার সাথে তীব্রর বিয়ে দিতে চাই। রোমাকে আমি আমার বাড়ির পুত্রবধূ করতে চাই। মুনিয়া বেগম অবাক হয়ে বলল। দাদা, দুনিয়াতে এত মেয়ে থাকতে রুমাই কেন? তীব্র তো রুমাকে পছন্দ করে না। তাছাড়া মুনিয়া বেগমকে পুরো কথা শেষ করতে না দিয়ে ফরিদ খান হুঙ্কার দিয়ে বলে উঠল। কোনো কিন্তু নয়, এবার আমি ওর একটা কথা শুনবো না। তোমার ছেলে শুধু রুমা না, কোনো মেয়েকেই তার পছন্দ না। দেবদাস হয়ে থাকার যে সিদ্ধান্ত নিয়েছে সে, তাই এবার ওর কোনো তালবাহানাই চলবে না। কালকেই ওর সাথে রুমার বিয়ের পাকা কথা ঠিক করব। কাল যথাসময়ে রুমার পরিবার চলে আসবে। তোমার ছেলেকে বাড়িতে রাখার দায়িত্ব তোমার। তুমি যেভাবেই হোক ওকে বাড়িতে রাখবে। আর হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ফরিদ খানের কথা শুনে মুনিয়া বেগম ছলছল চোখে তার স্বামী ফারুক খানের দিকে তাকালো। ফারুক খান সাথে সাথে মাথা নিচু করে ফেলল। কেই বা বলবে সে? ছোট থেকে ভাইয়ের ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করলেও কোন অধিকার খাটিয়ে তার ভাইয়ের উপর দিয়ে কথা বলার সাহস তার নেই। কলিং বেলের শব্দ পেয়ে মুনিয়া বেগম দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো। দরজা খুলতে দেখে তীব্র বাইকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পাশেই ফাইজা দাঁড়ানো, পেছনে তিহান পা ধরে বসে রয়েছে। মুনিয়া বেগম গোল গোল চোখ করে তীব্রকে দেখে কিছু একটা ভেবে গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলল। দাদা, দেখে যান, তীব্র বিয়ে করে বউ নিয়ে এসেছে। বেডের মধ্যে কাচুমাচু হয়ে বসে রয়েছে রায়। তার সামনের চেয়ারে বসে তীক্ষ্ণ চোখে রায়কে পর্যবেক্ষণ করে চলেছে ফরিদ খান। তার কিছুটা দূরেই বাসার সকলে দাঁড়িয়ে রয়েছে। রায় বারবার আর চোখে ফাইজার দিকে তাকাচ্ছে। ফাইজা প্রতিবারই চোখ দিয়ে রায়কে আশ্বস্ত দিচ্ছে। কি নাম তোমার? ফরিদ খানের গম্ভীর গলার কথা শুনে রায় এক পলক তার দিকে তাকিয়ে মাথা নিচু করে শুকনো ঢোক গুলে তুতলিয়ে বলল। জি জি জি, আমার নাম রাইজা ইসলাম, ডাকনাম রাই। বাড়িতে কে কে আছে তোমার? ফরিদ খানের কথা শুনে রায় চুপ করে রইল। কি উত্তর দিবে সে? বাবা মা তো তাকে অনাথ করে অনেক আগেই চলে গেছে। চাচা চাচি থাকতেও তো আজ তারা নেই। রায়কে চুপ করে থাকতে দেখে ফরিদ খান আবার বলল। কি হলো, কথা বলছো না কেন? বাড়িতে কে কে আছে? রায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আমি অনাথ, আমার কেউ নেই। রায়ের কথা শুনে ফরিদ খান কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল। দুদিনের সম্পর্কের জন্য বাবা মা থাকতেও নিজেকে অনাথ দাবি করা কোনো বুদ্ধিমানের কাজ না। আজকালকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো কিছু না হলেই নিজেকে অনাথ দাবি করে, যেটা আমার মোটেও পছন্দ হয় না। ফরিদ খানের কথা শুনে রায় না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রায়ের কান্না ফাইজার সহ্য হলো না, তাই সে কিছুটা এগিয়ে এসে মিনমিনে গলায় বলল। মাফ করবেন চাচু, রায় আসলেই অনাথ। ওর বাবা মা দুজনেই অনেক আগেই মারা গেছে। ফাইজার কথা শুনে ফরিদ খান মনে মনে একটু অনুতপ্ত হলো। রায়ের সম্পর্কে সব না জেনেই সে রায়কে কথা শুনিয়ে দিল। যাদের বাবা মা না থাকে তাদের বাবা মায়ের কথা
জিজ্ঞেস করলে যে কলিজায় কতটুকু আঘাত লাগে তা সে কিছুটা হলেও বুঝে। ফরিদ খান প্রসঙ্গ পাল্টে পুনরায় বলল, তারাই তুমি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো? রায় চাপা নিঃশ্বাস ফেলে মিনমিনে গলায় বলল, জি। ফরিদ খান তীব্রের দিকে তাকিয়ে বলল, তুমি কি বিয়েতে রাজি ছিলে না? রায় মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। ফরিদ খান পুনরায় তীব্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি কি ওর কথা মতো পালিয়েছো? তীব্র ফাইজার পেছনে দাঁড়ানো ছিল। রায় ভাবলো ফাইজার কথা বলছে, তাই সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রায়ের কাজে তীব্রর চোখ বড় বড় হয়ে গেছে। তিহান তীব্রকে মৃদু ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, দেখ ভাই দেখ, ভালোর জমানা আর নাই। তুই আমার শালিকাকে হিরোর মতো বাঁচালি, আর এদিকে আমার শালিকা তোকে কেস খাইয়ে দিল। তীব্র তিহানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই তিহান মিটমিট করে হেসে অন্যদিকে চলে গেল। তোমরা কি বিয়ে করেছো? ফরিদ খানের কথা শুনে রায় গোল গোল চোখ করে ফরিদ খানের দিকে তাকালো। মনে মনে ভাবতে লাগলো, লোকটা কি পাগল নাকি? মেয়ে মেয়ে আবার বিয়ে হয় কিভাবে? রায়কে চুপ করে থাকতে দেখে ফরিদ খান পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? বিয়ে করেছো তোমরা? রায় ফাইজার দিকে তাকাতেই ফাইজা ইশারায় রায়কে না বলতে বলল। রায়ও ফাইজার কথা মতো মাথা নাড়িয়ে না বলল। ফরিদ খান শক্ত গলায় বলল, তা কি সিদ্ধান্ত নিলে? বিয়ে করবে ওকে? রায় মাথা নিচু করে বসে রইল। কি উত্তর দিবে সে? এতক্ষণ ফরিদ খানকে পাগল ভাবলেও এখন সে পুরুষেও রয়ে গেছে। এই লোকের মাথায় সমস্যা আছে, তাই কথা না বাড়িয়ে চুপ করে বসে থাকাই ভালো। রায়কে চুপ থাকাতে দেখে ফরিদ খান আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? কথার উত্তর দাও। রায় কিছু বলার আগে মুনিয়া বেগম ফোরন কেটে বলল, দাদা, আপনি হলেন গুরুজন। যতই বাড়ি থেকে পালিয়ে আসুক না কেন, মেয়েরা বড়দের সামনে মুখ ফুটে কি বিয়ের কথা বলতে পারে বলুন? আর তাছাড়া বিয়ে করার জন্যই তো পালিয়ে এসেছে, তাই না? মুখে বলার কি আছে? মুনিয়া বেগমের কথা শুনে যেন রায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। রায় কি বলবে, তার কি বলা উচিত, কিছুই তার মাথায় আসছে না। মুনিয়া বেগমের কথা শুনে ফরিদ খান হুঙ্কার দিয়ে বলল, আমার আর জ্ঞান দিতে হবে না ছোট বৌমা, যা বোঝার আমি বুঝে গেছি। কথাটা বলে সে উঠে এক মুহূর্ত দেরি না করে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। ফরিদ খান রুম থেকে বের হতে মুনিয়া বেগম বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ অর্ধেক বাঁচালে। ফারুক খান মুনিয়া বেগমের দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলল, কিছু বললে? মুনিয়া বেগম নিজেকে সামলে নিয়ে বলল, না কিছু না। এখনো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও গিয়ে দাদাকে রাত বেড়াতে বাসা থেকে বের হতে আটকাও। ফারুক খান মুনিয়া বেগমের কথা মতো কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। মুনিয়া বেগম তীব্র তিহানের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোদের কি রুম থেকে বের হওয়ার কথা আলাদাভাবে বলতে হবে? বের হ রুম থেকে, যা গিয়ে দেখ দাদা কি করছে। মুনিয়া বেগমের ঝাড়ি খেয়ে তীব্র তিহান সুরসুর করে রুম থেকে বের হয়ে গেল। সবাই রুম থেকে বের হতে মুনিয়া বেগম রায়ের সামনে বসে রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে মা? শরীর খারাপ লাগছে? রায় মাথা নাড়িয়ে না বলল। মুনিয়া বেগম রায়ের চোখের ল্যাপটানো কাজল থেকে হাতে একটু কাজল লাগিয়ে রায়ের কানের পিছে লাগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, মাশাআল্লাহ, কান্নাকাটির ফলে মেকআপ কিছুটা নষ্ট হলেও বউ সাজে তোমায় কিন্তু দারুণ লাগছে। মুনিয়া বেগমের কথা শুনে রায় মাথা নিচু করে ফেলল। রায়ের কাজে মুনিয়া বেগম মুচকি হেসে না বাড়িয়ে ফাইজাকে উদ্দেশ্য করে বলল, ফাইজা, তুই এখানে ওর কাছে থাক, আমি গিয়ে দেখে আসি ওইখানে কি হচ্ছে। মুনিয়া বেগম রুম থেকে বের হতেই রায় অবাক কণ্ঠে প্রশ্ন করল,